গন্ধ তো শেষ নাই, মানে আমাদের রাস্তাঘাটে ময়লার পানিগুলির জন্য ময়লাগুলো আরো বেশি উঠে। প্রচণ্ড দুর্গন্ধ, এটার জন্য আসলে সুস্থ ব্যবস্থাপনা করা উচিত। পরিচ্ছন্ন নগর গড়ার প্রতিশ্রুতি নতুন নয়। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করতে বছরের পর বছর ধরে নেওয়া হয়েছে নানা প্রকল্প, যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি, বেড়েছে বাজেটও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব উদ্যোগের সুফল কি নাগরিকদের দৈনন্দিন জীবনে দৃশ্যমান? কয়েক মাস আগে রাজধানীর বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের অব্যবস্থাপনা নিয়ে টিম চ্যানেলসের প্রতিবেদনে উঠে এসেছিল উন্মুক্তভাবে বর্জ্য ফেলা, তীব্র দুর্গন্ধ, সময়মতো বর্জ্য অপসারণ না হওয়া এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র। তখন দ্রুত পরিস্থিতির উন্নয়নের আশ্বাস দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই প্রতিশ্রুতির বাস্তবতা যাচাই করতে আবারও রাজধানীর কয়েকটি ট্রান্সফার স্টেশন ঘুরে দেখেছে টিম চ্যানেলস। সরেজমিনে দেখা গেছে কিছু স্থানে আগের তুলনায় পরিচ্ছন্নতা কার্যক্রম বেড়েছে, কোথাও বর্জ্য অপসারণের সময় কমেছে, আবার কোথাও আধুনিক অবকাঠামো নির্মাণের কাজ চলছে। তবে একই সঙ্গে এমন বেশ কয়েকটি স্টেশন রয়েছে যেখানে আগের সমস্যাগুলোর খুব বেশি পরিবর্তন চোখে পড়েনি। ফলে প্রশ্ন থেকেই যায়, উন্নয়ন কি সব জায়গায় সমানভাবে পৌঁছেছে? এখানে যে একটা পরিষ্কার রাখার দরকার, কেন যে এখানে বহুত লোকই আছে, বিদেশ থেকেও লোক আছে, আমাকে তো এটা ক্লিয়ার রাখার দরকার যেন অন্য দেশে আমাকে দুর্নাম না হয়। নেট অ্যান্ড ক্লিন শহর আছে, কিন্তু আয়া বেয়ে ময়লা ভরা। এক্ষেত্রে আপনাদের কি সমস্যা? নাকে আর বলা যায়, এখন তো আপনি বুঝতে আছেন এখানে যে কেমন লাগতে আছে, এইখানে কেমন লাগতে আছে, ওদিকে একটু গেলে আর কেমন লাগবে এটা আপনি বুঝবেন। মানুষ খায় আইলে উল্টি করে দেয়। এই যে যারা ময়লা নেওয়া যায় এরা নিতে চায় না বেশি সহজে, এরাই হলো মেন শয়তান। কথাটা বুঝছেন? ময়লা এরা নিতে চায় না সহজে। বড় বড় নেতারা আসলে দেখেন পয় পরিষ্কার, এরা চলে জায়গা মনে করেন একদিন ময়লা নিলে 3 দিন ময়লা নয় না, ময়লা লাগো সমস্যা। সন্ধ্যার পরে প্রচুর দুর্গন্ধ হয়, যেটা হাঁটা যায় না। গ্রিন মডেল টাউন থেকে শুরু করে এদিকে ড্যামরা আশেপাশে যাই আছে সমস্ত জায়গায় প্রচণ্ড দুর্গন্ধ। এটার জন্য আসলে সুস্থ ব্যবস্থাপনা করা উচিত। দুর্গন্ধটা কেমন লাগে? দুর্গন্ধটা মারাত্মক, মানে যারা মানে বাসা বাড়ির ময়লা যা কিছু আছে এরা রাস্তাঘাটে ময়লা ফালায় ধোয়া জায়গায় যে যার মতো পারে আর কি। দক্ষিণ সিটি কর্পোরেশনের দাবি, প্রতিদিন রাজধানী থেকে বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক ট্রান্সফার স্টেশন নির্মাণ, বর্জ্য পরিবহনে নতুন যানবাহন সংযোজন এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার জোরদারেরও কাজ চলছে। আমি আসার আগে যে অবস্থাটা ছিল এটা অনেক পরিবর্তন হয়েছে। এটা আমরা যে ডাম্পিং যেখানে করি সেটা উপর দিয়ে আবার আমরা একটা বালির লেয়ার দিই, যেটার কারণে আগে দুর্গন্ধটা যেভাবে ছড়াতো ঠিক সেইভাবে এখন আর সেইভাবে ছড়ায় না। আর আরেকটা হলো যে আমরা জানি, যেটা আরেকটা বিষয় হলো যে আমরা বর্জ্য ব্যবস্থাপনা সেখানে যেখানে ডাম্প করি আমরা, সেখানে এটা অলরেডি কোরিয়ান একটা পার্টির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। ওইগুলো তারা রিসাইক্লিং করে, সেখান থেকে বিদ্যুৎ আসবে, সেখান থেকে আমাদের গ্যাস আসবে, সেখান থেকে আমাদের পশু খাবার আসবে, অর্থাৎ বিভিন্ন এইগুলো আমরা আর পাবো সেখান থেকে সহযোগিতা। তবে শুধু প্রতিদিন কত টন বর্জ্য অপসারণ করা হলো সেটি কি সফলতার একমাত্র সূচক, নাকি নাগরিকের ভোগান্তি কমানো, দুর্গন্ধ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ঝুঁকি হ্রাসই হওয়া উচিত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার প্রকৃত মানদণ্ড? এ বিষয়ে কি বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা? ইলেকট্রিসিটি প্ল্যান্ট হবে একটা। এই ইলেকট্রিসিটি প্ল্যান্টে ইউজ করে আমরা প্রতি বছর 1,09,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ আমরা এখান থেকে পাবো। এর ভিতর আপনার এই যে পুরাতন যে ল্যান্ডফিল্ডটা আছে, যেটা আমি বললাম 100 একর, সেখানে আমরা সারফেসে আমরা সোলার প্যানেল বসাবো। এই সোলার প্যানেল থেকে আমরা 28,000 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। আর আপনার মিথেন গ্যাস থেকে আমরা পাবো হলো 82,000 মেগাওয়াট বিদ্যুৎ। টোটাল 1,09,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ আমরা এখান থেকে পাবো প্রতি বছর। এইটা আমরা ন্যাশনাল গ্রিডে দেবো 8 টাকা করে পার ইউনিট। তো এটার কষ্ট অনেক কম হবে। আপনারা জানেন যে আমাদের জনবলের কিছুটা স্বল্পতা রয়েছে, এই কারণে যে পর্যন্ত জনবলটা নতুন করে নিয়োগ বা সংস্থান না করা হচ্ছে সেই পর্যন্ত আমরা 2 শিফটে জনবল কর্তব্য পালনের জন্য আমরা নিয়োজিত করেছি। আমরা কিন্তু রাস্তাগুলিকে, আপনি যদি জানেন যে আমরা রাস্তাগুলিতে চিহ্নিত করেছি যে কোন রাস্তাটা
একটা কোড নাম্বার দিয়েছে যে এই রাস্তাটা এই নাম্বার। সো ওখানে ওই রাস্তায় কতজন কর্মী কাজ করবে এবং ওই রাস্তাটার ডিস্টেন্সটা কত এবং তাদের মোবাইল নাম্বারটা কত, ওই জিনিসগুলো কিন্তু আপনার ওখানে আমরা উল্লেখ করে দিয়েছি। আপনি চেক করতে পারবেন যে এখানে তো 4 জন থাকার কথা, তাদের মোবাইল নাম্বার ওখানে দেওয়া আছে। যদি না পান আপনি সাথে সাথে কিন্তু আমাদেরকে জানাইলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বর্জ্য ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অবকাঠামো উন্নয়ন। পরিকল্পনা অনুযায়ী আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের কাজ চললেও বেশ কয়েকটি প্রকল্প এখনো বাস্তবায়নের বিভিন্ন ধাপে রয়েছে। এসটিএসগুলো আসলে আনপ্ল্যান ওয়েতে করা। স্বাভাবিকভাবে ঢাকা শহর অনেক ঘন বসতিপূর্ণ, এখানে এসটিএস করার মতো কোনো জায়গা ওইভাবে সুনির্ধারিত ছিল না। আমরা জায়গা প্রাপ্তি সাপেক্ষে আমরা বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, বিজনেস সেন্টারের পাশে বা হাসপাতাল, স্কুলের পাশে আমাদের করতে হয়েছে। এখন এগুলো নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে যে দুর্গন্ধের জন্য এসটিএসের পাশ দিয়ে হাঁটা যায় না। স্কুল কলেজ গোয়িং যারা বাচ্চারা তারাও বিভিন্ন রকমের ঝুঁকির মধ্যে পড়ে। আমরা এইটা থেকে উত্তরণের জন্য ইতিমধ্যে আমরা প্রতিটা এসটিএসকে একটু নগর বান্ধব, পরিবেশ বান্ধব, তারপর গ্রিন বেল্ট তৈরি করা, এই ধরনের আধুনিকায়নের দিকে আমরা অলরেডি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। অন্যদিকে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা ঠিকাদারদের মতে জায়গার সংকট, যানজট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অনেক ক্ষেত্রে নাগরিকদের অনিয়ম, এসব কারণে পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া সবসময় সম্ভব হয় না। অনেক খোলা জায়গা আছে, বিশেষ করে যারা খোলা জায়গায় আশেপাশে বসবাস করে ম্যাক্সিমাম মানুষ এই বর্জ্যটা আমাদেরকে না দিয়ে ওই খোলা জায়গায় ফেলে দেওয়ার চিন্তাভাবনা করে। তো আমি অনুরোধ করব এই কাজটা যারা করেন আপনারা সুনাগরিক হিসাবে বর্জ্যটা যেখানে সেখানে না ফেলে আপনারা একটা সুনির্দিষ্ট জায়গায় রাখেন। আমাদের যারা সিএসপির লোক আছেন তারা আপনাদের ওই ময়লাটা সংগ্রহ করবেন। তবে পরিবেশবিদরা বলছেন সমস্যার মূল জায়গা এখনো অপরিবর্তিত, কারণ রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা এখনো মূলত সংগ্রহ ও অপসারণ কেন্দ্রিক। অথচ উন্নত নগরগুলোতে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার, জৈব বর্জ্য প্রক্রিয়াজাতকরণ এবং ল্যান্ডফিলে নির্ভরতা কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়। তাদের মতে এসব বিষয়ে সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদের টেকসই সমাধান সম্ভব নয়। আমাদেরও খারাপ লাগে যে এই অপরিচ্ছন্ন ঢাকা দেখতে, কারণ পৃথিবীর কোনো দেশেই ক্যাপিটাল সিটি এত নোংরা থাকে না। সিটি কর্পোরেশনের যে চার্টার এবং বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের যে আইন, অনেকগুলো আইনে আছে যে আপনার বাড়ির আঙ্গিনা যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে 5,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। এখন পর্যন্ত জরিমানাটা করা হয়নি, কিন্তু মানুষকে বুঝানো। আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা সদিচ্ছা আছে, এই কাজটা করতে গিয়ে দেখেছি যে মানুষ আসলে একজন মিডিয়াম্যান চাচ্ছিল যে তাদেরকে বলবে যে এটা আপনার পরিষ্কার রাখতে হবে। আমরা মানুষের কাছে যাচ্ছি এবং খুব সুন্দর সাড়া পাচ্ছি, কারণ আমরা মানুষকে গিয়ে আইনের প্রয়োগটার ভয়টা না দেখিয়ে প্রথমত আমরা তাদেরকে কাউন্সেলিং করি যে আমরা কীভাবে সুস্থ থাকার জন্য শহরকে পরিষ্কার রাখা যায়। এজন্য আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা বিশেষ করে একবার ফুটপাতের দোকান থেকে একবার কর্পোরেট অফিস, সরকারি বেসরকারি সকল ভবনগুলোতেই আমরা যাই। এই প্রতিবেদনের জন্য উত্তর সিটি কর্পোরেশনের বক্তব্য নেয়ার চেষ্টা করা হয়। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিবেদনটি প্রচার পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই অনুসন্ধানে টিম চ্যানেলসের পর্যবেক্ষণে দুটি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় কিছু দৃশ্যমান উদ্যোগ নিয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে অগ্রগতিও দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, সেই অগ্রগতি এখনও রাজধানীর সব এলাকায় সমানভাবে পৌঁছায়নি। ফলে প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে যে ব্যবধান ছিল তা পুরোটা এখনও ঘোচেনি। বিশেষজ্ঞদের মতে শুধু নতুন প্রকল্প হাতে নিলেই হবে না, কার্যকর তদারকি, জবাবদিহি, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ার লক্ষ্য বাস্তবের কাছাকাছি পৌঁছাবে। সেন্ট্রালি এই পুরো বর্জ্য ব্যবস্থাপনা করার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ওয়ার্ড ভিত্তিক বর্জ্য নিকেশ করার পদ্ধতিগত উত্তরণ করা প্রয়োজন। এটা প্রতিযোগিতামূলক হবে পরস্পরের সাথে, ওয়ার্ডগুলির সাথে। কিন্তু এই ট্রান্সপোর্টেশন অর্থাৎ বর্জ্য এক জায়গা থেকে নিয়ে অনেক দূরে আরেক জায়গায় নেওয়ার যে প্রবর্তমান পদ্ধতি, সেটা নিরসিত হবে।